Hello class 10, welcome back to your favorite platform. So, সবার কি খবর? সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ আমার মাথার উপরে হেডিংটা দেওয়াই রয়েছে জিওগ্রাফি। তো ভূগোল সংক্রান্ত মানে জিওগ্রাফির আমাদের দুটো বিষয় নিয়ে সবার প্রশ্ন থাকে। এক হচ্ছে যে ডায়াগ্রামটা কি হবে, কত মার্কসের প্রশ্নে আমি ডায়াগ্রাম দেব বা আদৌ দেব কিনা, বা যদি না মেনশন করা থাকে তাহলে সেখানে দেওয়ার দরকার আছে কিনা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ম্যাপ পয়েন্টিং। তোমরা অনেকে অনেকবার বলেছিলে যে ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত কোনো ভিডিও, তো সেই জন্য আজকের ভিডিওতে কিন্তু একটা ম্যাপ পয়েন্টিং এর বলতে পারো ট্রেন্ড অ্যানালিসিস করে, মানে তোমাদের লাস্ট প্রিভিয়াস ইয়ার্সে কিরকম এসছে বা কি কি আসার সম্ভাবনা রয়েছে, তো সব মিলিয়ে একটা সাজেশন আমার তরফ থেকে আমি তোমাদের জন্য দেব। তো তোমাদের তো একদম লাস্ট মানে আর এক মাসও বাকি নেই, কারণ কি আমরা একদম যেটা আমাদের ডেট টু ডেট বলতে গেলে আমরা সেই এক মাসের লাইনটা ক্রস করে গেছি। তো একদম এখন আর কোনো রকম ভাবেও সময় নষ্ট করবে না, যেটুকু সময় তোমাদের হাতে আছে সেটার পূর্ণ সদ্ব্যবহার করো, ঠিক আছে? তো চলো আমি প্রথমে আজকে ডায়াগ্রাম নিয়ে কথা বলবো, তারপরে ম্যাপ পয়েন্টিং এ আসবো। তো ডায়াগ্রাম তোমাদের কোথায় কোথায় দেওয়ার দরকার আছে? সবার প্রথমে হচ্ছে যে মাথা থেকে ভয়টাকে সরিয়ে দাও, যে ডায়াগ্রাম আঁকতে হবে ওরে বাবা এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা যদি সামারি ভিডিওগুলো দেখতে থাকো, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 অলরেডি যে সামারি ভিডিও তোমাদের কাছে চলে গেছে জিওগ্রাফির, ওখানেই কিন্তু সমস্ত ডায়াগ্রাম আমি নিজে হাতে করে দেখিয়েছি যে কত তাড়াতাড়ি কিভাবে ডায়াগ্রামগুলোকে নামানো যায়। তো ওই ডায়াগ্রাম গুলো তোমরা ওখান থেকে দেখে কিন্তু প্র্যাকটিস করতে পারো। আর আরেকটা বিষয় যেটা বললাম, তোমাদের সিলেবাস ওয়াইজ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 মানে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই যে চ্যাপ্টারটা। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডল, এই চ্যাপ্টারটা, অ্যান্ড বাড়িমণ্ডল। ডায়াগ্রামের গল্প কিন্তু এই তিনটে চ্যাপ্টারের মধ্যেই লুকিয়ে আছে। তো বাকি তোমাদের যে 4th চ্যাপ্টার রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, তো সেখানে সেই অর্থে ডায়াগ্রাম দরকার নেই, দরকার সেই অর্থে কিন্তু দরকার নেই। এবং চ্যাপ্টার 5 যেটা, সেটা হচ্ছে আমাদের পুরো ওখান থেকে ম্যাপ পয়েন্টিং গুলো আসে, তো আমাদের ওখান থেকে ম্যাপ পয়েন্টিং গুলো ভালো করে দেখতে হবে। হ্যাঁ, চ্যাপ্টার 5এও চাইলে তোমরা ডায়াগ্রাম দিতে পারো, যদি কেউ যদি খুব স্পিডে ইন্ডিয়ার ম্যাপ খুব ভালো তার গ্রিপে থাকে, যদি কেউ প্র্যাকটিস করে থাকো, তাহলে যেরকম যা প্রশ্ন আসবে সেই ওয়াইজ ইন্ডিয়ান ম্যাপ দিয়ে সেটা রিপ্রেজেন্ট করতে পারো। বাট এই তিনটে চ্যাপ্টারে কিন্তু ডায়াগ্রাম মাস্ট, এই তিনটে চ্যাপ্টার থেকে যাও প্রশ্ন আসবে সেখানে কিন্তু ডায়াগ্রাম মাস্ট, ঠিক আছে? আর চ্যাপ্টার 6 আমাদের যেটা রয়েছে রিমোট সেন্সিং বা দূর সংবেদন বা উপগ্রহ চিত্রের উপরে, সেখানে অ্যাজ সাচ ডায়াগ্রাম সেরকম ভাবে কোথাও দরকার নেই। তো এই তিনটে চ্যাপ্টারে যে ডায়াগ্রাম, সেটার জন্য আমি বলে দিচ্ছি, আমি এখন আলাদা করে কিছু আর ড্র করে দেখাবো না, কারণ কি অলরেডি তোমাদের কাছে সামারি ভিডিওগুলো আছে। তো সামারি যেগুলো রয়েছে ইউটিউবে, মানে আমাদের এই চ্যানেলেই রয়েছে, একটুখানি প্লে লিস্টটা সার্চ করলেই দেখতে পাবে। সেই সামারি ভিডিওগুলো দেখো, সামারি ভিডিওগুলো দেখলেই কিন্তু যেটা বললাম একটু আগেও, যে কিভাবে জাস্ট ফ্রি হ্যান্ডে ড্র করতে পারবে ডায়াগ্রাম গুলো, ঠিক আছে? তো সেই সামারি লেকচার এই তিনটে চ্যাপ্টারে যদি দেখো তাহলে কিন্তু পেয়ে যাবে যে কিভাবে ফ্রি হ্যান্ডে তুমি এই ডায়াগ্রামটা ড্র করতে পারবে। সেকেন্ড থিং, যখন ধরো একটা যে কোনো ডায়াগ্রাম, ধরো আমি কথার কথা বলছি বায়ুর কার্যের ফলে আমি ধরো গৌড় যেটা আমাদের ভূমিরূপ রয়েছে, আমি সেটার একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। তো কিভাবে সেটাকে করবে, ঠিক আছে? সবসময় ডায়াগ্রাম যখন দেবে, ধরো তুমি লিখলে, ঠিক আছে, ঠিক যেখানে লিখছো তার সাথেই যেন ডায়াগ্রামটা থাকে, এরকম যাতে না হয় যে লেখাটা কমপ্লিট হয়ে গেল, দিয়ে পরের কোয়েশ্চেনের হয়তো মার্কস মানে নাম্বার ফেলে দিয়েছো, সেখানে গিয়ে হয়তো তুমি আগেরটা ডায়াগ্রাম দিচ্ছ, এরকম যাতে না হয় চেষ্টা করবে। যদি তুমি বাঁ দিকে লিখছো, ঠিক আছে, ধরো এখানে তুমি গৌড় এরকম হেডিং দিয়ে লিখছো, দিয়ে এখানে তুমি লিখলে যে গৌড় কাকে বলে, ঠিক আছে, সবসময় চেষ্টা করবে ডায়াগ্রামটাকে এই পাশে রাখার, মানে কি ওই লেখার সাথেই যাতে তোমার ডায়াগ্রামটা থাকে। তো আমাদের গৌড়ের যে আমরা দেখেছি মোটামুটি এরকম ভাবে একটা যে দেখায় ব্যাঙের ছাতার মতো, তো সেটা ধরো এরকম ভাবে দিলে,
দিয়ে কঠিন শিলা কোমল শিলা যেটা হয় আমরা লেখার সেটা লিখে দিলে তারপরে যেটা বক্তব্য সেটা হলো যে সবসময় যে কোনো ডায়াগ্রাম কমপ্লিট করার পরে অলওয়েজ একটা এরকম বক্স করে দেবে খুব তাড়াতাড়ি, মানে এগুলো জাস্ট তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, একটা বক্স করে দেবে এবং বক্স করার পরে নিচে সেটা লেভেলিং করে দেবে। যতই তুমি ওই প্রশ্নের সাথেই আঁকছো, ঠিক আছে, ভালো কথা, স্টিল নিচে একটা লেভেলিং করে দেবে যে তুমি এটা কি দেখাচ্ছ, তুমি গৌড় দেখাচ্ছ, এরকম ভাবে কিন্তু একটা ডায়াগ্রামকে কমপ্লিট করতে হবে এবং এটা কিন্তু তোমার পুরো প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এরকম ভাবে ধরো দেখালে যে কি বললাম, যে এরকম লেখা থাকবে এদিকে, এখানে থাকবে তার চিত্রটা, তুমি হতে পারে ডান দিকে লিখছো বা হয়তো কিছুটা ওপরে লিখলে মাঝখানে ডায়াগ্রাম দিলে তার নিচে আবার সেই লেখাটাই কন্টিনিউ করছো, সেটাও হতে পারে। বাট এরকম যাতে না হয় কি ডায়াগ্রামটা সম্পূর্ণ বিচ্ছিন্ন অন্য একটা জায়গায় চলে গেল, লেখাটা অন্য একটা জায়গায় চলে গেল, এই জিনিসটা যাতে না হয়, ঠিক আছে। তাহলে ডায়াগ্রাম সংক্রান্ত যাও বা বলার আমি অলরেডি এখানে বলে দিলাম, ঠিক আছে। ডায়াগ্রাম মোটামুটি তোমাদের এই রকম ভাবেই করবে। আর আরেকটা যেটা বিষয় যে কোন মার্কসের প্রশ্নে আমরা ডায়াগ্রাম দেব বা ধরো যে যদি মেনশন করা না থাকে সেখানে দিতে হবে কিনা। 5 মার্কসের কোয়েশ্চেন যদি এখান থেকে আসে, ডায়াগ্রাম চাক আর না চাক, ঠিক আছে, ডায়াগ্রাম দিতে বলুক আর না বলুক, আমি চ্যাপ্টার 5টাও আই গেস এখানে মেনশন করে দিই, কারণ কি ইন্ডিয়ার ম্যাপও প্রচুর জায়গায় কিন্তু মানে ওই ধরো পার্টিকুলার ওই লোকেশনটা, পুরো ম্যাপটা যদি নাও দাও, ঠিক আছে, পুরো ম্যাপ ধরো দিলে না, বাট যেটা নিয়ে তুমি কথা বলছো সেই লোকেশনটুকু জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য, তো আমি এটা চ্যাপ্টার 5ও এখানটায় লিখে দিচ্ছি, ঠিক আছে। কিছুই না, জাস্ট একটা মানে যে পোর্শনটুকু তুমি দেখাবে খালি সেই পোর্শনটুকুর মতো করে একটুখানি দেখিয়ে দাও। মানে ধরো আমি কথার কথা বলছি, তুমি দক্ষিণ ভারতের কিছু দেখাচ্ছ, তাহলে জাস্ট এখানটায় ধরো দক্ষিণ ভারতটাকে দেখানোর মতো করে ছোট্ট করে ধরো এরকম যে পোর্শনটাতে দেখাবে, ধরো করমণ্ডল উপকূলে কেন বছরে 2বার বৃষ্টিপাত হয়, জাস্ট এইটুকুটা দেখিয়ে দাও, দিয়ে এখানে এরকম করে একটা দেখিয়ে দিলে, পুরো ম্যাপ আঁকার দরকার নেই, বাট এরকম ভাবে কিন্তু দেখিয়ে দিতে পারো, ঠিক আছে, যে তুমি যতটুকু জায়গা দেখানোর চেষ্টা করছো, এটা আমি বলবো চেষ্টা করবে, ইন্ডিয়ার ম্যাপটা চেষ্টা করবে, নাও গ্রিপে থাকতে পারে, ঠিক আছে, বাট চ্যাপ্টার 1, 2, 3 এর কিন্তু কোনো আর অল্টারনেটিভ অপশন নেই, ওখানে ডায়াগ্রাম দিতেই হবে। সো চ্যাপ্টার 1, 2, 3 থেকে, আচ্ছা এইটা আমি এখানে ইরেজ করছি কারণ কি পুরো ক্লামজি হয়ে যাচ্ছে, তো চ্যাপ্টার 1, 2, 3 থেকে যেটা আসবে সেখানে কিন্তু ডায়াগ্রামটা মাস্ট, যে প্রশ্ন আসুক সেটা চাক আর না চাক ডায়াগ্রাম তোমাকে দিতেই হবে। হলো সেকেন্ড থিং কি, 3 মার্কসের ডায়াগ্রাম দেবো না 5 মার্কসের ডায়াগ্রাম দেবো না 2 মার্কসের ডায়াগ্রাম দেবো। এবারে দেখো যে কোনো প্রশ্ন লেখার কায়দাটা কিরকম, যে যেটা তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছে সেটার প্রথমে সংজ্ঞাটা দাও, সংজ্ঞাটা দিলে একটা পয়েন্টে যে টার্মটার মানে কি বা কি বলতে চাইছে, যেটুকু তুমি সংজ্ঞা জানো দিলে, তারপরে সেইটারই ধরো বৈশিষ্ট্য একটা দুটো তিনটে পয়েন্টে দিলে, মানে আমি যেটা বারবার বলি পয়েন্ট ওয়াইজ ডিসকাস করবে, দিয়ে লাস্টে একটা উদাহরণ দিলে, যেরকম ধরো চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে বলবো, চ্যাপ্টার 1 এ প্রত্যেকটা ভূমিরূপ তুমি যাও লিখবে সেটা কোথায় দেখা যায় অন্তত একটা উদাহরণ দিয়ে দাও, যেরকম ধরো বায়ুর যে মানে অপসারণের ফলে মানে বালিকে উড়িয়ে দিলে যেটা অপবহন সৃষ্ট গর্ত যেটা হয়, ঠিক আছে, তো সেটা লিখলে কাকে বলে, সেটা বায়ুর কোন কার্যের দ্বারা হয়, পয়েন্ট সেকেন্ড পয়েন্টে লিখলে, থার্ড পয়েন্টে দিয়ে দাও যে এটার একটা উদাহরণ, যেরকম মিশরের কাতারায় দেখা যায় বায়ুর অপবহন সৃষ্টে মানে সৃষ্ট কি বলবো ক্ষয়কার্যের ফলে যে গর্তটা সৃষ্ট হয়, অপবহন সৃষ্ট হ্রদ যেটাকে বলে, ঠিক আছে। তো এরকম ভাবে 2 মার্কসের জন্য এটা বললাম যে সংজ্ঞা, তারপরে ধরো একটা বৈশিষ্ট্য দিলে, তারপরে একটা উদাহরণ দিলে, যদি সম্ভব হয়, যদি সেই প্রশ্নের ডিমান্ড থাকে তাহলে সেখানে ডায়াগ্রামটাও দেখিয়ে দাও যদি দরকার হয়। এবার ধরো যদি কোনো এরকম প্রশ্ন থাকে যে কিছুর একটা ধরো উপগ্রহ চিত্রের দুটো গুরুত্ব লেখো, তাহলে তোমাকে যদি মেনশন করে দেয় দুটো গুরুত্ব লেখো 2 মার্কসের ক্ষেত্রে, তাহলে দুটোই গুরুত্ব লেখো, সেখানে আর কিছু দেওয়ার দরকার নেই। বাট দিতে কোথায় হয়, ধরো 2 মার্কসে এলো পলল শঙ্কু, তো পলল শঙ্কু কাকে বলে দিলে একটা উদাহরণ দাও কোথায় দেখা যায়, দিয়ে সাথে একটা ছোট্ট করে তাড়াতাড়ি করে ডায়াগ্রাম দেখিয়ে দাও, ঠিক আছে। 3 মার্কসের ক্ষেত্রে তো অবভিয়াসলি মিনিমাম আমি বলবো 4 থেকে 5টা পয়েন্টে তোমার যে উত্তরটাও লিখবে সেটা লিখতে হবে, আর যদি মেনশন করা থাকে যে এতগুলো বৈশিষ্ট্য লেখো সেটা তো হয়েই গেল, কোনো প্রশ্ন নেই। 5 মার্কসে তো কোনো কথাই নেই, 5 মার্কস কিন্তু সুন্দর করে গুছিয়ে তোমাকে পয়েন্ট ওয়াইজ ডিসকাস করতে হবে। তো এই ছিল আমাদের ডায়াগ্রাম কোথায় দেব, কিভাবে দেব এই সংক্রান্ত কথা। অবভিয়াসলি এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত যেগুলো 1 মার্কের উত্তর সেখানে কোনো ডায়াগ্রামের দরকার নেই, যদি না মেনশন করে দেয়, এরকম আজ অব্দি করেনি, আশা করছি তোমাদের সাথেও হবে না।
এবারে আসবো ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং তোমাদের চ্যাপ্টার 5 থেকে, যেগুলো আমরা জানি যে চ্যাপ্টার 5 এ যে টপিক গুলো রয়েছে, মানে ভারত, প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ, তো মেইনলি সেইখান থেকেই আমাদের ম্যাপ পয়েন্টিং গুলো থাকে। দেখো একটা জিনিস বলি, যেটা আমি নিজে পার্সোনালি বারবার, মানে নিজেও আমি আমার স্টুডেন্ট লাইফে এটা ফলো করেছি, সেটা হলো যে 20টা করে যাও, তার মধ্যে থেকে 10টা কমন পেয়ে যাবে, এইরকম ধরনের সাজেশন কিন্তু একটুখানি রিস্কি হয়ে যায়। কেন রিস্কি হয়ে যায় তুমি নিজে ভেবে দেখো। তোমার এখন হয়তো মনে হবে যে বাহ, এত অল্প জিনিস আছে, ঠিক আছে আমি এই কটা প্র্যাকটিস করে নিই, আমি 10টা কমন পেয়ে যাব। কিন্তু কি হয়, পরীক্ষার আগের দিন গিয়ে কিন্তু বুকে তখন একটা ধুকপুক ধুকপুক হয়, তখন কিন্তু ভয় লাগে যে পাবো তো, যদি কমন না পাই, এত কম করলাম, পাবো তো। এটাতে কি হয়, এই যে একটা মাথায় টেনশন চেপে যায়, তার ফলে কি হয়, যে পোর্শনটুকু তোমার গ্রিপে আছে সেই প্রিপারেশনটা কিন্তু নড়ে যায়, সেই প্রস্তুতিটা কিন্তু তখন এই টেনশনের চোটে খারাপ হয়ে যায়। তুমি ধরো প্রশ্নপত্রটা খুলেই দেখলে, এ মা, ওই 20টার মধ্যে থেকে তো ম্যাপ পয়েন্টিং আসেনি, বা ধরো এসেছে, আমি বলছি না কি যে একদমই আসবে না, ধরো এসেছে, বাট তোমার কাছে পুরো কমন নেই। কারণ ম্যাপ পয়েন্টিং এমন একটা জায়গা, 10 মার্কস, ওখানে কিন্তু 10-এ 10 মানে পাওয়াটা কোনো ব্যাপারই না, 10-এ 10 আরামসে উঠে আসে। মানে ভাবো তোমার 10 মার্কস কিন্তু তুমি জাস্ট 10-15 মিনিট দিলেই, তার থেকেও কম, তোমার যদি প্র্যাকটিসের মধ্যে থাকে 10 মিনিটেরও কম সময় লাগার কথা, পুরো একদম ম্যাপ পয়েন্টিং এর পুরো 10-এ 10 ছাকা মার্কস কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এবারে তার জন্য কিন্তু তোমার এরিয়াটাকে একটু বাড়াতে হবে। মানে আমি কতগুলো প্রশ্ন, কতগুলো ম্যাপ পয়েন্টিং দেখে যাব, এই এরিয়াটাকে একটুখানি বাড়াতে হবে। এবং তুমি যদি একটা সঠিক বেস তৈরি করে নিতে পারো, তাহলেই কিন্তু তুমি নিশ্চিন্তে পরীক্ষার হলে যেতে পারবে এবং তোমার বাকি প্রিপারেশনটা কাজে লাগবে। দেখো, প্রচন্ড ভয় পেয়ে হাত পা কেঁপে গেল, আমি মাথা কাজ করছে না, ওরকম ভাবে কিন্তু লিটারালি মাথা কাজ করে না, এবং মাথা না কাজ করলে কিন্তু তুমি পুরোটা লিখে আসতে পারবে না। ঠিক আছে, তুমি যতটা জানো ততটা কিন্তু তুমি খাতায় ওই 3 ঘন্টার মধ্যে ওটাকে কিন্তু প্রেজেন্ট করে আসতে পারবে না। সেই জন্য আমি বারবার বলবো, বেসটাকে নিজের বাড়াও। আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের প্রিভিয়াস ইয়ার্স এর একটা অ্যানালিসিস করে, সাল সব মেনশন করা আছে, 2023ও মেনশন করা আছে, ঠিক আছে, অ্যানালিসিস করে আমি কিছু সাজেস্টিভ বলে দিয়েছি টপিক ওয়াইজ, সেগুলোকে আলাদা আলাদা এক একটা ম্যাপে তোমরা নিজেরা তৈরি করো। এগুলো না পাওয়ার মতো কিচ্ছু নেই, প্রত্যেকটা ভীষণ কমন। তোমরা যে টেক্সট বুক ফলো করো বা যে সহায়িকা ফলো করো, যেটাও ফলো করো না কেন, অনেক স্যার ম্যামদের খুব ভালো ভালো বই রয়েছে, তো যেটাও ফলো করো না কেন, সেখানে কিন্তু এই কমন ম্যাপ পয়েন্টিং গুলো তোমরা পেয়ে যাবে। কি করতে হবে, আলাদা আলাদা করে একটা ম্যাপ নিয়ে একটুখানি ধৈর্য ধরে বসে, এক একটা ধরো অবস্থান ও প্রশাসনিক বিভাগ একটা ম্যাপে করলে, ঠিক আছে। কিরকম ম্যাপ বলতে চাইছি, মানে এরকম ম্যাপ তো আমরা জানি, এরকম যে একটা ইন্ডিয়ার ম্যাপে ধরো তুমি ওপরে হেডিং দিলে অবস্থান ও প্রশাসনিক বিভাগ, যেগুলো আমি বলেছি সেগুলোকে ওই একটা ম্যাপে দেখিয়ে নিলে, ঠিক আছে। তারপরে ধরো আবার এক এক দিনে এক একটা করো, আমি বলছি নাকি একদিনে সবগুলো করো, তো এক এক দিন এক একটা করো। একদিন ধরো অবস্থান ও প্রশাসনিক বিভাগ করলে, তারপরের দিন হয়তো ভূ প্রকৃতি করলে, ঠিক আছে, এরকম ভাবে আলাদা আলাদা করে এক একটা ম্যাপ তুমি রেডি করে নাও। আমি আজকে ম্যাপের জাস্ট ট্রেন্ড অ্যানালিসিস করে একটা সাজেস্টিভ ভিডিও দিয়েছি। অলরেডি যারা আমার ব্যাচে, মানে আমাদের ইয়েতে আছো, তারা জানো, প্রত্যেকটাই আমরা করেছি ক্লাসে, বাট স্টিল যারা বাইরে মানে ব্যাচে নেই, তাদের জন্য বলবো তোমরা একটুখানি ম্যাপটা রেডি করে নিজেদের মতো করে রেডি করে নাও, দিয়ে সেটা ডেইলি একটু 5 মিনিট করে ওটার উপরে একটু সময় দাও, 5 মিনিট, তার বেশি না, ডেইলি 5 থেকে 10 মিনিট সময় দাও। 10 মার্কস কিন্তু ছাকা। এবং যা আমি এখানে দিচ্ছি, এই বেসটা এতটাই বড় কি এর বাইরে আসার কথা না, এর বাইরে কিন্তু আসার চান্সটা একটু কমই আছে, ঠিক আছে। তা আমি পরপর বলে দিচ্ছি যে প্রশাসনিক বিভাগের মধ্যে, অবস্থান ও প্রশাসনিক বিভাগের মধ্যে দেখো আরো আরেকটা জিনিস, সেটা হলো যে কয়েকটা স্পেসিফিক পয়েন্টিং আমি বলে দিচ্ছি, যেরকম দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, এই সিটিজ গুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে। কি কি বললাম, দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, কারণ এগুলো কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে এই পয়েন্ট গুলো কিন্তু বারবার বারবার আসে, কোয়েশ্চেনটা পাল্টিয়ে দেয়, ঠিক আছে। বা ধরো বিশাখাপত্তনম বন্দর, তো এগুলো কিন্তু কোয়েশ্চেনটা পাল্টিয়ে যায়, কোনোবার হয়তো বলবে পূর্ব উপকূলের একটা বন্দর লেখো, আবার কোনোবার হয়তো তোমাকে বলবে যে তোমার কি বলবো, ওটা স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর লেখো, এরকম ভাবে পাল্টিয়ে পাল্টিয়ে দেয়, বাট আনসার হয়তো ওটার একটাই হবে। যেরকম মুম্বাই, ভারতের অর্থনৈতিক রাজধানী হয়তো একটা বছর এলো, পরের বছর হয়তো এলো ভারতের প্রবেশদ্বার, সে কিন্তু সেই মুম্বাই হবে। তো এই কটা পয়েন্ট কিন্তু একদম ভালো করে দেখে নেবে, ঠিক আছে, প্রথমেই আমি এটা বললাম ওই জন্য। তো প্রশাসনিক বিভাগের মধ্যে ভারতের উত্তরতম
উত্তরতম স্থান, যেরকম উত্তরতম স্থান কি, সেটা হলো, এক সেকেন্ড, ওকে, উত্তরতম স্থান হলো ইন্দিরা কল। ঠিক আছে, আমি এই আনসার গুলো তোমাদের জন্য করে দিয়েছি। মুম্বাই অথবা ভারতের অর্থনৈতিক রাজধানী। তারপরে 10 ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে? 10 ডিগ্রি চ্যানেল ওই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ যেটা রয়েছে, ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানের যে গ্যাপটা, ওইটাকে বলা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। তারপরে কচ্ছ উপসাগর, খাম্বাত উপসাগর, গুজরাটের সাইডে যে দুটো উপসাগর রয়েছে, ঠিক আছে। আয়তনে ক্ষুদ্র রাজ্য, সব থেকে ছোট রাজ্য কোনটা? গোয়া, ঠিক আছে। ইন্দিরা পয়েন্ট কোথায় রয়েছে? ইন্দিরা পয়েন্ট রয়েছে আন্দামান নিকোবরের একদম দ্বীপপুঞ্জ দক্ষিণ প্রান্তে। দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে কন্যাকুমারী ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম পয়েন্ট, এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না। ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম পয়েন্ট হচ্ছে কন্যাকুমারী। মূল ভূখণ্ড মানে হচ্ছে এই যে ভূখণ্ডটা, এর দক্ষিণতম পয়েন্ট হচ্ছে কন্যাকুমারী। কিন্তু যদি বলে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট কোথায় আছে? ইন্দিরা পয়েন্ট যেটা আমাদের এই এই চত্বরে, যে আন্দামান নিকোবরের যে পুরো এই জায়গাটা রয়েছে, তার একদম দক্ষিণতম যে পার্টটা, আর একটু নিচে নামবে, এটা ম্যাপটা ছোট, মানে এখানে এন্ড হয়ে গেছে বলে আমি দেখাতে পারছি না, আর একটু নিচে নামবে, তো সেটার এন্ড যেটা, মানে পুরো ভারতীয় দ্বীপপুঞ্জের যদি দক্ষিণতম বিন্দু বলে, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আর যদি বলে যে মূল ভারতীয় ভূখণ্ডের যদি ইয়ে বলে, দক্ষিণতম পয়েন্ট বলে, সেটা হবে কিন্তু আমাদের কন্যাকুমারী, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি আছে? ইন্দিরা পয়েন্ট বললাম, কন্যাকুমারী বললাম, মান্নার উপসাগর। মান্নার উপসাগরটাও দেখবে শ্রীলঙ্কা আর ভারতের যে কানেকশনটা ওইখানে রয়েছে, ঠিক আছে। এরপরে আসবো ভূপ্রাকৃতিক বিভাগ। ভূপ্রাকৃতিক বিভাগের মধ্যে দেখো কি কি অলরেডি চলে এসছে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। 2023-এ দেখো লোকটাক হ্রদ, দেন নীলগিরি পর্বত, ঠিক আছে। তো এই বছরের জন্য বলতে গেলে বিন্ধ্য পর্বত, শিবালিক পর্বত, এখানে পীর পাঞ্জালটা নেই, পীর পাঞ্জালটাও আমি অ্যাড করছি, পীর পাঞ্জালটাও একটুখানি করতে হবে। পীর পাঞ্জাল পর্বত, ঠিক আছে। তো এই জিনিসগুলো, আরাবল্লী ভীষণ ইম্পর্টেন্ট, শিবালিক ইম্পর্টেন্ট, দেন বিন্ধ্য ইম্পর্টেন্ট। মালভূমির মধ্যে দুটো দেখবে, ছোট নাগপুর মালভূমি, মেঘালয় মালভূমি, ঠিক আছে। নীলগিরি পর্বত চলে এসছে 2023-এ, স্টিল আমি দিয়ে রেখেছি জাস্ট বিকজ কি তোমাদের ট্রেন্ড অ্যানালিসিস যেটা আমি বারবার বলছি, সেটার জন্য আমি দিয়ে রেখেছি। মালাবার উপকূল, ফেমনাথ কয়াল মালাবার উপকূলের মধ্যেই রয়েছে। মরুস্থলী একদম রাজস্থানের থর মরুভূমির একদম যে পার্টটা বেরিয়ে রয়েছে বাইরের দিকে, মানে মরুস্থলী কিন্তু একদম যেটা তোমার সামনের দিকের জায়গাটা, মানে এই জায়গাটা হচ্ছে মরুস্থলী, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে মরুস্থলী, রাইট। তো ওরকম ভাবে তোমার বাকি যে কটা আছে সেগুলো করবে। আবার এদিকে আনাইমুদি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, সাতপুরা পর্বত, সম্বর হ্রদ রাজস্থানে, কেটু একদম ভারতের মাথার উপরে যেটা রয়েছে শৃঙ্গ, চিল্কা হ্রদ, কোলেরু হ্রদ, পীর পাঞ্জাল তো বললাম, আর পুলিকট, পুলিকটটাও দেখবে। আমার বলতে বলতেও যেটুকুটা মনে পড়ছে আমি বলে দিচ্ছি। এবার তোমাদের মনে হবে যে ম্যাম এ তো অনেক কিছু, না, এর পরেও কিন্তু প্রচুর কিছু আছে, প্রচুর কিছু আমি বাদ দিয়ে এই কটাকে করেছি যাতে করে বেসটা তোমাদের ক্লিয়ার থাকে, আর তোমরা কনফিডেন্টলি হলে যেতে পারো যে 10 মার্কস আমাদের ছাকা আসবেই, এর বাইরে থেকে আসার কথা না, যদি না খুব ব্যাড লাক হয়, ঠিক আছে। না, তোমাদের ব্যাড লাক হবে না। চলো নেক্সট, কি কি জল সম্পদের মধ্যে নদী যে কটা দেখতে পাচ্ছ, তাপ্তি নদী চলে এসছে, বাকি যেগুলো গঙ্গা কোনোদিন আসেনি, স্টিল যেহেতু খুব গুরুত্বপূর্ণ নদী, তো ওটা একটু দেখে নেবে, খুব ডিফিকাল্ট কিছু নয়। গঙ্গার প্রবাহটা জাস্ট এইটুকুটা দেখালেই হবে, আমি করে দেখিয়ে দিচ্ছি, দিয়েছি যখন আমি করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরকম ভাবে তুমি এরকম ভাবে, সরি বেশি নেমে গেল, এই একটা চলে গেছে বাংলাদেশে, ওটা না, আমাদের যেটা আছে সেটা এরকম, জাস্ট এইটুকুটা মোটামুটি একটা দেখালেই হবে, ঠিক আছে। মানে কি হয় দেখো, যে গঙ্গা, এবার গঙ্গাকে তুমি যদি এখান থেকে স্টার্ট করে এখানে গিয়ে ফেলো তো ধরে কেটে জিরো দেবে, বাট এইটা যেটা আমি দেখালাম সেটা যদি একটু তোমার আপ ডাউন কিছু হয়, ধরো একটু এদিক ওদিক হয়, ঠিক আছে, বাট তার মানে কি তুমি জানো যে কোথায় ওটা আছে, এতটাও আপ ডাউন করে ফেলো না, এটা একটু বেশি আপ ডাউন হয়ে গেল। তো একদম যেটা আমার বলার বক্তব্যটা, তো ধরা গেল গঙ্গা আমরা জানি যে কোথা দিয়ে আসছে,
তাই না, যে উত্তরপ্রদেশ, তারপরে পশ্চিমবঙ্গ, এবার দেখা গেল তুমি গিয়ে ধরো তামিলনাড়ু, কর্ণাটক এইসব জায়গায় ঢুকিয়ে দিলে, তাহলে কিন্তু ধরো 0 দিয়ে দেবে। একটু যদি ওই রাজ্যের মধ্যে দিয়ে তোমার একটু যদি আপ অ্যান্ড ডাউন হয়, ঠিক আছে, ওটাকে একটা এরর মানা যায়। ঠিক আছে, তো এইরকম ভাবে কিন্তু ম্যাপ পয়েন্টিং গুলোকে খেয়াল করবে। ওকে, আচ্ছা, তারপরে আর কি কি আছে একটু দেখে নি। নদ নদী তো হলো, মানে জল সম্পদ যেটা সেটা হলো। আচ্ছা, এরপরে আসবো জলবায়ু। জলবায়ুতে অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, বা শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, বা যেটাকে আমরা করমণ্ডল উপকূলের যে তোমার 2বার বৃষ্টিপাত হয় সেইটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র উত্তর পূর্ব ভারতের, মানে মৌসিনরাম, বা অত্যাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মৌসিনরাম। শিলং হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল, যেটা চলে এসছে। শুষ্কতম অঞ্চল জয়সলমীর বলতে পারো, সেখানে সেটা হচ্ছে তোমার খরাপ্রবণ অঞ্চলও বটে। আবার কালবৈশাখী প্রভাবিত অঞ্চল যদি আসে, যেহেতু আমাদের রাজ্যেই কালবৈশাখী হয়, ওই জন্য আমি এটাকে রেখেছি, যে বলা যায় না, পশ্চিমবঙ্গের কথা ভেবেও দিতে পারে। তো পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের কালবৈশাখী প্রভাবিত অঞ্চল। মৃত্তিকার ক্ষেত্রে পলি মৃত্তিকা সর্বাধিক অঞ্চল জুড়ে রয়েছে, পুরো গাঙ্গেয় সমভূমির অঞ্চল, এবং যে বড় বড় নদীগুলো রয়েছে তাদের বদ্বীপ অঞ্চলটাতেই কিন্তু পলিটা দেখা যায়, পলি মৃত্তিকা। ঠিক আছে, মরু মৃত্তিকা অঞ্চল ওই রাজস্থানের মরুভূমির ওই দিকটায় চলে যাবে। লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল, আচ্ছা মরু মৃত্তিকা চলে এসছে 23-এ। ল্যাটেরাইট মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা মানে হচ্ছে তোমার ম্যানগ্রোভ অরণ্যের যে জায়গাটা সেইটা দেখাতে হবে। ঠিক আছে, ম্যানগ্রোভের ওই জায়গাটাতে কিন্তু লবণাক্ত মৃত্তিকা। এবং কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, যেটা হচ্ছে আমাদের কার্পাসের জন্য ভীষণ বিখ্যাত। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমার স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে কোথায় কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, রাইট। আচ্ছা, ক্রান্তীয় চিরহরিত অরণ্য কোথায় দেখা যায়? পশ্চিমঘাট পর্বতমালার পুরো ওইখানটাতে, যেখানটায় প্রথম এসে পুরো মৌসুমী বায়ু ধাক্কা মারে এবং সর্বাধিক বৃষ্টিপাত ঘটে, সেখানে আমাদের ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়। ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, যেটা আমরা জানি সুন্দরবন অঞ্চল, পশ্চিমবঙ্গের নিচে যেটা রয়েছে। ঠিক আছে, ওইখানটা দেখিয়ে দেবে। মরু উদ্ভিদ আবার রাজস্থানের ওই দিকটায় দেখাবে। নেক্সট আসবো কৃষি। কৃষির ক্ষেত্রে দেখো গমটা চলে এসছে, মিলেট ইম্পর্টেন্ট, ইক্ষু ইম্পর্টেন্ট, কফি ইম্পর্টেন্ট। চা উৎপাদক অঞ্চল উত্তর পূর্ব ভারতের পুরো আসামের ওই দিকটা দিয়ে যে রয়েছে সেখানটায়। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কটকে দেখা যায়, এবং তুলা ও ধান। ধান এইগুলো মোটামুটি কিন্তু তোমার ওই ধান উৎপাদক অঞ্চল, যেটা পুরো ভারতের অনেকটা অঞ্চলেই দেখা যায়। তো পশ্চিমবঙ্গের এই দিকটাতে দেখিয়ে দিলেই হবে, একটা অঞ্চল দেখালেই হবে। ঠিক আছে, মোটামুটি যে যে স্টেট গুলোতে হয় মেজরলি, তার যে কোনো একটা দেখিয়ে দিলেই হবে। পশ্চিমবঙ্গের দিকটা দেখাবে, রাইট, ওটা তো আমরা জানি সবাই যে কোথায় পশ্চিমবঙ্গ। শিল্পর ক্ষেত্রে দেখো ভারত, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এসছে, ভারতের ম্যানচেস্টারটা কিন্তু একটু দেখে যাবে। ঠিক আছে, আচ্ছা, পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, বা এখানে অথবা অথবা দিয়ে দেখো 19-এ এসছে 22-এ এসছে একটি যে কোনো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, তো ওটা যে কোনো একটা দিলেই অবভিয়াসলি তোমার দেখলেই হবে। আচ্ছা, তারপরে দেখো বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র 17-তে এসছে, ভারতের রুড় অঞ্চল 20-তে এসছে, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র 23-এ এসছে, মানে কি ওটা পুরোটাই চলে গেল, দুর্গাপুরটা। ঠিক আছে, ওটা চলে এসছে। বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র ব্যাঙ্গালোরে 20-তে এসছে, ইম্পর্টেন্ট। পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র 22-এ এসছে। আবার মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, যেটা গুড়গাঁওতে, এটা কিন্তু আসেনি, তো সেই জন্য ইম্পর্টেন্ট হতে, মানে ইম্পর্টেন্ট এটা দেখবে। জনসংখ্যা ও নগরায়নের মধ্যে সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। ঠিক আছে, অথবা উত্তর ভারতের বৃহত্তম মহানগর। উত্তর ভারতের বৃহত্তম মহানগর দেখো 17-তে এসছে, 20-তে চলে এসছে। পূর্ব ভারতের একটি মহানগর বা ভারতের প্রথম ওয়াইফাই শহর কলকাতা। ঠিক আছে, আর এটা যেটা বললাম দিল্লি, কলকাতা দিল্লি আমি তো আগেই বলেছি এই শহরগুলো দেখবে, কলকাতা দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর। ওকে, পশ্চিম উপকূলের মহানগর মুম্বাই দিয়েই দিয়েছি। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার, সর্বনিম্ন রয়েছে অরুণাচল প্রদেশে, সব থেকে কম জনসংখ্যা, ঠিক আছে, একদম কম জনসংখ্যা রয়েছে সিকিমে, আর দক্ষিণ ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে পন্ডিচেরি। ঠিক আছে, আচ্ছা, পরিবহন যোগাযোগ ব্যবস্থা, এই জনসংখ্যা এবং পরিবহন যোগাযোগ ব্যবস্থা এখান থেকে কিন্তু একটু বেশি বেশি পরিমাণে আসে, তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে। যেটা একটু আগে বললাম যে কেন আমি এবছরেরটাও রেখেছি, এখানে দেখো পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর 2018-তে এসছে, আবার বিশাখাপত্তনম বন্দর 2019-এ এসছে, ওটা কিন্তু একই, তো পরপর 2 বছরে কিন্তু ওটা এসছে, নামটা পাল্টিয়ে দিয়েছে, কোয়েশ্চেনটা পাল্টিয়ে দিয়েছে, বাট এসছে। ঠিক আছে, মারমাগাঁও বন্দর দেখবে পশ্চিম উপকূলে। তারপরে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি, যেটা, ঠিক আছে, পশ্চিম উপকূলের মহানগর। আবার দেখো মুম্বাই, পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর দেখবে, ভারতের বৃহত্তম মহানগর। তো এরকম ভাবে তোমার
ইয়েগুলো দেখবে, আর সদর দপ্তরগুলো একটু দেখে নেবে, কোনোদিনও আসেনি, সো দ্যাটস ওয়াই আমি রেখেছি। আর এখানে যেটা বললাম তোমাদের মেইন যেগুলো দিল্লি মুম্বাই বারবার যেটা বলছি, ওই 4টে 5টা কিন্তু বারবার আসে ঘুরে ফিরে, তো আমি জাস্ট ওই পয়েন্টটা দিচ্ছি। জানি আমি অনেকগুলোর মধ্যে ওইটা জাস্ট কোনো ব্যাপারই না। দিল্লি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো দিল্লির খুব সহজ কিভাবে লোকেশন করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম ভাবে বাকিগুলো করার চেষ্টা করবে, ইজি পড়বে। এই এন্ডটা দেখতে পাচ্ছ, আর এখান থেকে মোটামুটি একটা প্যারালাল করে এরকম একটা এন্ড, ঠিক আছে? এই দুটোর কানেক্টিং পার্ট মোটামুটি এরকম একটা জায়গা, ওইখানটাতেই কিন্তু আমাদের দিল্লি। ঠিক এই দুটো এন্ডের মাঝামাঝি করে এরকম একটা জায়গায় কিন্তু, বা একটুখানি নিচে নামাতে পারো, এরকম একটা জায়গায় কিন্তু আমাদের দিল্লি। এরকম ভাবে লোকেশনটা বের করতে হবে, ঠিক আছে? এইরকম একটা জায়গা, জাস্ট এই দুটো জায়গা থেকে টানলে এরকম একটা জায়গায় আসবে, রাইট? কলকাতা, কলকাতা আমরা জানি একদম এইখানে। দেন আসবো, এটা তো বললাম কন্যাকুমারী, মুম্বাই এই খাসটাতে মুম্বাই, ঠিক আছে? ব্যাঙ্গালোর হচ্ছে জাস্ট দক্ষিণ ভারতের এরকম একটা মাঝামাঝি জায়গায় নিচের দিকটাতে, রাইট? তো এই ম্যাপ পয়েন্টিং গুলো প্লিজ কেউ বাদ দিও না। একটুখানি যেটা বললাম, ম্যাপ গুলো কিনে এক একটা টপিক ওয়াইজ একটু করো, একদিন বানাও, পরের দিন না দেখে করার চেষ্টা করো, কতটা কারেক্ট করতে পারছো দেখো, ঠিক আছে? একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মেলে না, আমরা এটা জানি এই কথাটা। তো সাজেশন এমন নাও যে সাজেশনটাতে তুমি কনফিডেন্ট হতে পারো, এরকম সাজেশন নিও না যেটাতে তোমার নিজেরই ভয় লাগে যে এটা থেকে পাবো তো, এটা থেকে পাবো তো, এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে? তাহলে অল দ্য বেস্ট, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। ম্যাপ পয়েন্টিং এর ফুল সাজেশন আমি দিয়ে দিলাম আমার তরফ থেকে, আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু মনে হয়েছে। ডায়াগ্রামও তোমাদেরকে বলে দিলাম যে কোন কোন চ্যাপ্টার থেকে আসে, তার জন্য সামারি লেকচার দেখো, সামারি লেকচারে ওই চ্যাপ্টারগুলোতে অলরেডি আমি ডায়াগ্রাম করে দেখিয়েছি, নিজে করে দেখিয়েছি যে কতটা কিভাবে কোন ডায়াগ্রামটা দিতে হবে, তো সেগুলো ফলো করো। অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট টু ইউ। আর বাকি আর যা যা সাজেশন দেখি আর কি কি সাজেশন দেওয়া যেতে পারে, নিশ্চয়ই তোমাদেরকে আরো যেগুলো দরকার সাজেশন আমি দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো, অল দ্য বেস্ট, খুব ভালো করে পড়াশোনা করো।